নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। এর মানে মোহিনীর কথাই সত্যি ছিল? বীরেন্দ্র প্রতাপ রেগে ঘুরে চন্দ্রাবতীকে দেখে বলল, তোমার এই শর্ত প্রমাণ করে দিল যে অগ্নি সিং তোমারই দাবার ঘোঁটে, আর তুমি আমার অসহায়তার সুযোগ নিয়ে ওকে বাঁচাতে চাও। আমার অনেক আফসোস হচ্ছে মহারাজ। চন্দ্রাবতী ব্যঙ্গ করে হেসে বলল, "হুঁ, মোহিনী আপনার চোখে এমন পট্টি বেঁধেছে যে আপনি সত্যিটা দেখতেই পান না। যাই হোক, আমার এই শর্তের পিছনের কারণটা অনেক বড়। আমার ভয় আছে যে অগ্নি সিংকে মেরে ফেলা হতে পারে। সেই জন্য ওকে দ্রুত ছাড়িয়ে নিতে চাই আমি। কিন্তু চিন্তা করবেন না, আমি ওকে নির্দোষ প্রমাণ নিশ্চয়ই করব। আর যদি করতে না পারি তাহলে নিজে আমি ওকে আপনার হেফাজতে দিয়ে দেব মহারাজ।" চন্দ্রাবতীর নির্ভয় দাপট আর আত্মবিশ্বাস দেখে বীরেন্দ্র প্রতাপ স্তম্ভিত হয়ে গেল। তারপর ও জিজ্ঞাসা করল, আর একটা আলাদা মহলের শর্ত? যাতে রানী মহলে চক্রান্ত আর আপনার প্রিয়তমা পাটরানীদের ষড়যন্ত্র থেকে দূরে আমি থাকতে পারি, সেই জন্য। চন্দ্রাবতী তিক্ততার সঙ্গে বলল। বীরেন্দ্র প্রতাপ শুনে রাগে ছটফট করতে লাগলো। তারপর ও নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার দুটো শর্তই মঞ্জুর করলাম। অগ্নি সিংকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমাকে একটা আলাদা মহল তখনই দেব যখন তুমি রাজমাতার জ্ঞান ফেরাতে পারবে। আর মনে রেখো, যদি তুমি এ কাজ করতে না পারো তাহলে তোমার আর অগ্নির কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই আমার বলার দরকার নেই। বীরেন্দ্র প্রতাপ রাগে গজগজ করতে করতে ওখান থেকে চলে গেল। ওর চলে যাওয়ার পরই আনন্দে আটখানা হওয়া কিন্নর সোনাল চন্দ্রাবতীকে বলল, মা, মহারানী মা, কি দারুণ চাল চাললেন আপনি। শেষমেশ অগ্নি সিংকে কাল কুঠুরি থেকে বাইরে আনার রাস্তা মিলেই গেল। চন্দ্রাবতী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই রাস্তা আমি নই সোনাল, অমর্ত্য বার করেছে। সোনাল একথা শুনে অবাক হয়ে চন্দ্রাবতীকে দেখছিল। হ্যাঁ সোনাল, চন্দ্রাবতী ওকে বলতে লাগলো, অমর্ত্য একথা জানতো যে কালকুঠুরিতে অগ্নি সিংয়ের হত্যা হতে পারে। সেই জন্য ও নিজে বিষাক্ত ধোঁয়া রাজমাতার ঘরে ছড়িয়ে দিল, যাতে আমি রাজমাতাকে বাঁচানোর বদলে অগ্নির প্রাণের সওদা করতে পারি। ও মরার আগে হয়তো আমাকে এ কথাই বলতে চেয়েছিল। তার মানে অগ্নি সিংয়ের এমন কিছু রহস্য আছে যেটা অমর্ত্য জানতো। সোনাল কিছু ভাবতে ভাবতে বলল, কিন্তু ওকে বাঁচানোর জন্য অমর্ত্য রাজমাতার প্রাণ বিপদে কেন ফেললো? কারণ অমর্ত্যর বিশ্বাস ছিল যে আমি রাজমাতার প্রাণ বাঁচিয়ে নেব। চন্দ্রাবতী জবাব দিল। কিন্তু সঙ্গে সঙ্গে ও আমাকে মোহিনী আর বজ্রকেতুর ষড়যন্ত্র থেকেও বাঁচাতে চেয়েছিল। বজ্রকেতু রাজমাতার ক্ষতি করে আমাকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু অমর্ত্য ওর থেকেও বেশি চালাক। বজ্রকেতু আর মোহিনী সকালে রাজমাতার সঙ্গে দেখা করতে যেত, আর ওদের ফাঁসানোর জন্য অমর্ত্য রাজমাতার ঘরে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে দিয়েছিল, আর একটা ছুরি মেঝেতে ফেলে রেখে ওখান থেকে অদৃশ্য হয়ে গেছিল। ওর কথা শেষ হওয়ার আগেই সোনাল আফসোসের সঙ্গে বলল, হ্যাঁ, হায় হায়, কিন্তু ভুল করে আপনি মোহিনীর আগে ঘরে চলে গেলেন আর এই ষড়যন্ত্রে ফেঁসে গেলেন। কিন্তু এই সব চক্করে বেচারা অমর্ত্য মরেই গেল।
আমার তো সন্দেহ হচ্ছে রানীমা যে ওই মুখোশধারী নিশ্চয়ই বজ্রকেতুরই লোক ছিল। এর পর্দাফাঁস আমি খুব শীঘ্রই করব। চন্দ্রাবতী কঠিন হয়ে বলল, কিন্তু আমাদের সবার আগে রাজমাতার প্রাণ বাঁচাতে হবে, ওনার বিষের ওষুধ তৈরি করতে হবে। এ কথা বলে চন্দ্রাবতী দ্রুত নিজের সিন্দুক খুলে কিছু জড়িবুটি বাঁচতে লাগলো। দিনের আলো ফুরিয়ে আসছিল। এর সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপের ঘরে অচেতন হয়ে থাকা গার্গীর শ্বাসও ধীর হতে লাগলো। তা দেখে বীরেন্দ্র প্রতাপের দুশ্চিন্তা আরো বেড়ে গেল। যদি সূর্যাস্তের আগে গার্গীর জ্ঞান না ফিরে তাহলে ও প্রাণেই বাঁচবে না। মোহিনী তখন ওর ঘরে এলো। এই কথা কি সত্যি মহারাজ? অগ্নি সিংকে আপনি ছেড়ে দিচ্ছেন? ও অবাক হওয়ার নাটক করে বলল, আর আপনি মহারানীকে একটা আলাদা মহল দিচ্ছেন? বীরেন্দ্র প্রতাপ রেগে গেল। হ্যাঁ, কারণ এছাড়া আমার কাছে আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। বাহ মহারাজ, বাহ! মোহিনী নাটকীয়তার সঙ্গে বলল, আপনি তো খুব সহজেই মহারানীর চক্রব্যূহতে ফেসেই যাচ্ছেন। আপনি কি ওনার দুটি শর্তের মানে জানেন? মহারানী এখন আলাদা মহলে খুবই দাপটের সঙ্গে থাকবে, নিজের প্রিয়তম অগ্নি সিংহের সঙ্গে। মোহিনী! বীরেন্দ্র প্রতাপ রেগে বলল, বন্ধ করো এই বাজে কথা, আর এক্ষুনি এখান থেকে চলে যাও। কিন্তু মোহিনী বীরেন্দ্র প্রতাপের রাগ আরো বাড়ানোর জন্য বলল, আমার মুখ তো আপনি বন্ধ করেই দেবেন মহারাজ, কিন্তু রানী মহলে নানা রকমের কথা সৃষ্টি হচ্ছে। এ কথা প্রজাদের কাছে ছড়াতে বেশি সময় লাগবে না। তখন কি সম্মান থাকবে আপনার? বীরেন্দ্র প্রতাপ তখন আর কিছু বলতে পারল না, কারণ মোহিনী যা বলছিল সব সত্যি ছিল। তাহলে তুমিই বলো, এখন আমি কি করব? ও হার মেনে নিয়ে বলল, রাজমাতার প্রাণ বাঁচানো আমার কাছে এখন সব কিছুর থেকে জরুরি, আর এই কাজ শুধুমাত্র চন্দ্রাবতী করতে পারে। হ্যাঁ, তো ঠিক আছে, মোহিনী দ্রুত বলল, আপনিও মহারানীর মতো চালাকি করুন। রাজমাতার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে মহারানী আর অগ্নি দুজনকেই কাল কুঠুরিতে বন্দি করে দিন। এ কথায় বীরেন্দ্র প্রতাপ অস্থির হয়ে বলল, না মোহিনী, আমি এরকম করতে পারি না। চন্দ্রাবতীর শর্ত পূরণ করার জন্য আমি কথা দিয়েছি। এই কথা শুনে মোহিনীর মুখে কুটিল হাসি ফুটল, কারণ ও এর অনুমান আগেই করেছিল, আর ওকে এখন পরের চাল চালতে হবে। ও নকল গম্ভীরতার সঙ্গে বলল, তো ঠিক আছে, ঠিক আছে মহারাজ, তাহলে তো এখন একটাই উপায় বেঁচে আছে আপনার কাছে। রাজমাতার চিকিৎসা করার পর আপনি মহারানীকে ত্যাগ করে দিন, তারপর ও থাকুক না অগ্নি সিংহের সঙ্গে আলাদা মহলে। এতে আপনার কথাও রাখা হবে, আর প্রজাদের কাছেও আপনার সম্মান বজায় থাকবে। এ কথা শুনে বীরেন্দ্র প্রতাপের একটা ঝটকা লাগলো। ও কিছু সময় অবাক হয়ে মোহিনীর দিকে তাকিয়ে রইল। তারপর মনে মনে কিছু ভেবে নিয়ে বলল, আমি এ কথা ভেবে দেখব, কিন্তু এর জন্য রাজমাতার অনুমতি প্রয়োজন। সেই জন্য ততক্ষণ প্রতীক্ষা করো, যতক্ষণ না রাজমাতার জ্ঞান ফিরছে। মোহিনী মনে মনে খুশিতে নেচে উঠল, কিন্তু ও রাজমাতার জন্য চিন্তার নাটক করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো। মোহিনীর বাবা বজ্রকেতু ঘরের বাইরে গলিতে দাঁড়িয়েছিল আর মরিয়া হয়ে মোহিনীর জন্য অপেক্ষা করছিল। অভিনন্দন বাবা, মোহিনী কাছে পৌঁছেই ধীরে বলল, চন্দ্রাবতী আর অগ্নিকে নিয়ে আমি মহারাজের মনে সন্দেহের বীজ বপন করে দিয়েছি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আজকেই রাজমহল থেকে চন্দ্রাবতী নামের কাঁটা উপড়ে যাবে, আর মহারানী পদের জন্য আমি ছাড়া আর কেউ থাকবে না বাবা। কিন্তু একথা শুনে বজ্রকেতু খুব একটা খুশি হলো না, বরঞ্চ ও সন্দেহ দেখিয়ে বলল,
বীরেন্দ্র প্রতাপ তো চন্দ্রাবতীকে মহারানীর পদ থেকে সরিয়ে রাজমহল থেকে বার করে দিতে পারে, কিন্তু গার্গী হয়তো ওকে এরকম করতে দেবে না। নিশ্চয় করতে দেবে বাবা, মোহিনী কঠিন হয়ে বলল। যখন রাজমাতা জানতে পারবেন যে চন্দ্রাবতী ওনাকে বিষাক্ত ধোঁয়া দিয়ে অচেতন করেছে, আর তারপর ওনার চিকিৎসা করার বাহানায় ও নিজের ইচ্ছা মতো শর্ত দিয়ে তা পূরণ করেছে, তখন রাজমাতা নিজেই চন্দ্রাবতীকে মহারানীর পদ থেকে পদচ্যুত করে দেবেন। এ কথায় বজ্রকেতু ওকে আটকালো। এই কথা ভুলে যেও না মোহিনী, ওই বিষাক্ত ধোঁয়া অমর্ত্যই ওখানে তৈরি করেছিল আমাদের ফাঁসানোর জন্য। সে তো আমাদের ভাগ্য ভালো যে তোমার আগে চন্দ্রাবতী গার্গীর ঘরে ঢুকে পড়েছিল। কিন্তু এই সত্যিটা রাজমাতাকে বলবে কি? মোহিনী বলে উঠল, আমার তো এমনিতে মরে গেছে। তুমি অনেক ছেলে মানুষ মোহিনী, বজ্রকেতু ওকে ধমক দিয়ে বলল। চন্দ্রাবতী কিন্তু বোকা নয়, তাছাড়াও মরার আগে অমর্ত্য ওকে কিছু বলে গেছে। যদিও সেই সব কথা গার্গীকে বলে দেয়, তাহলে হতে পারে চন্দ্রাবতীর জায়গায় তোমাকে রানীমহল থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। এ কথা শুনে মোহিনী ঘাবড়ে গেল। তাহলে তাহলে এখন কি হবে বাবা? ও জিজ্ঞাসা করলো। তো বজ্রকেতু কঠিন স্বরে বলল, এখন শুধু একটাই উপায় আছে। চন্দ্রাবতী যদি সন্ধ্যা হওয়ার আগেই গার্গীর জ্ঞান ফেরাতে না পারে, তাহলে গার্গী মরে যাবে, আর তখন বীরেন্দ্র প্রতাপ, চন্দ্রাবতী আর অগ্নি সিং দুজনকেই জীবিত ছাড়বে না। সেজন্য আমাদের যে কোনো উপায়ে চন্দ্রাবতীকে আটকাতেই হবে। এ কথা বলেও চুপ করে গেল, কারণ ওর নজর হঠাৎ সূর্যপ্রতাপের উপর পড়ল। সূর্যপ্রতাপ গার্গীর অবস্থা দেখার জন্য বীরেন্দ্র প্রতাপের ঘরের দিকে যাচ্ছিল। ওকে দেখে বজ্রকেতু একটা উপায় বার করল, আর ও মনে মনে হেসে উঠল। সময় যতই গড়াতে লাগলো, ততই বীরেন্দ্র প্রতাপের চিন্তা বাড়ছিল। ওদিকে চন্দ্রাবতী সোনালের সঙ্গে মিলে বিষের ওষুধ তৈরি করতে ব্যস্ত ছিল। তাড়াতাড়ি হাত চালাও সোনাল, অস্থির হয়ে বলল। আমার পুরো পেয়ালা ভর্তি জড়িবুটির রস চাই, এখনো তো অর্ধেক পেয়ালাও ভরেনি, আর সময় খুবই কম। সোনাল দ্রুত হাত চালাতে লাগলো, জড়িবুটি পিষতে লাগলো। তখনই একটা আওয়াজ সেখানে শোনা গেল, তোমার এই সব চেষ্টা বিফলে যাবে চন্দ্রাবতী। চন্দ্রাবতী আর সোনাল চমকে দেখল, ওদের সামনে অগ্নি সিং দাঁড়িয়েছিল। কালকুঠুরি থেকে ছাড়া পাওয়ার পর ও সব কিছু জানতে পেরে গিয়েছিল। তুমি এই বিষের ওষুধ কখনোই তৈরি করতে পারবে না, ও নিরাশ হয়ে বলল, কারণ এর জন্য নাগবটি নামের গাছের রস চাই, যা আমরা এখন কোথাও পাবো না। একথা শুনেই চন্দ্রাবতীর বড় একটা ঝটকা লাগলো। তুমি কি বলছো অগ্নি? অবাক হয়ে জিজ্ঞাসা করলো। নাগবটি গাছের কোনো প্রয়োজন নেই, ওই ধোঁয়ায় যে বিষ ছিল তা তো আমি চিনেই ফেলেছি, আমি ওর পরিচয় বুঝে গেছি। না চন্দ্রাবতী, আমিও জানি, আমিও ভালো করে বুঝে নিয়েছি চন্দ্রাবতী, ওটা নাগবটির রস ছাড়া আর কিছুতেই সারবে না। অগ্নিসিংহকে আটকে দিয়ে বলল, আমি তো এক্ষুনি রাজমাতার ঘর থেকেই ঘুরে আসছি। বিষাক্ত ধোঁয়া তো এখন আর ওখানে নেই, কিন্তু ওর গন্ধ এখনো ওখানে আছে, আর ওই গন্ধ থেকেই আমি বিষের পরিচয় জেনেছি। চন্দ্রাবতী একথা শুনে একেবারে চুপ করে গেল, কারণ ও জানতো বিষ চেনার ক্ষমতা ওর তুলনায় অগ্নিসিংহের অনেক বেশি। কিন্তু এখন অগ্নিসিং খুবই হতাশ ছিল,
চন্দ্রবতীর মুখ নিরাশায় ভরে গেল। তা দেখে কিন্নর সোনাল দ্রুত উঠতে উঠতে বলল, অগ্নি, আমাকে বলো কোথায় পাওয়া যাবে এই নাগবটি গাছ? আমি এক্ষুনি নিয়ে আসছি। না সোনাল, অগ্নির বদলে চন্দ্রবতী বলল, নাগবটি গাছ এই আবহাওয়ায় হয় না, এর জন্য 2 মাস অপেক্ষা করতে হবে। হে ভগবান! সোনাল এখন ঘাবড়ে গেল। তাহলে তো রাজমাতার প্রাণ বাঁচানো অসম্ভব মহারানীমা। সূর্যাস্ত হতে আর কিছুক্ষণ মাত্র বাকি আছে, আর রাজমাতা যদি জীবিত না থাকেন তাহলে মহারাজ আপনাকে আর অগ্নিকে দুজনকেই জীবিত ছাড়বেন না। অগ্নির মাথায় চিন্তার রেখা ফুটে উঠল। চন্দ্রবতীও এসব শুনে স্তম্ভিত হয়ে গেল। নিজেকে আর অগ্নিকে বাঁচানোর এই এই একটাই মাত্র রাস্তা ছিল আমার কাছে, ও মনে মনে বলল। আর সেজন্য অমর্ত্য নিজেকে বলিদান দিল। ওর বলিদান কি বিফলে যাবে? নাগবটি ছাড়া কি আর কোনো উপায় নেই? ভাবতে ভাবতে হঠাৎ ওর এমন কিছু মনে পড়ল যা ও অনেক আগে চিকিৎসা শাস্ত্রের পুরনো একটা গ্রন্থে পড়েছিল। ও দ্রুত নিজের ছুরি বার করলো আর নিজের হাত একটু চিরে দিল। সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। নিজের রক্ত একটা পেয়ালায় ভরতে ভরতে চন্দ্রাবতী বলল, যদি নাগবটির রস না পাওয়া যায় তাহলে মানুষের রক্ত ব্যবহার করা যেতে পারে অগ্নি। এ কথা আমি একটা গ্রন্থে পড়েছিলাম। না চন্দ্রাবতী, তুমি অনেক বড় ভুল করছো, অগ্নি দ্রুত বলল। এই উপায় বিষের ওষুধ বানাতে সাহায্য করবে না, বরঞ্চ এর ফল বিপরীত হতে পারে। ওর কথা শেষ হওয়ার আগেই চন্দ্রাবতী বলল, আমাদের এই ঝুঁকি নিতেই হবে অগ্নি, কারণ এছাড়া আমাদের হাতে না কোনো রাস্তা আছে আর না কোনো সময় আছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে চন্দ্রাবতী নিজের রক্ত জড়িবুটির রসের সঙ্গে মেশাতে লাগলো। অগ্নি চাইলেও আর কিছু করতে পারল না। সূর্যাস্ত হতে আর কয়েক মুহূর্ত বাকি ছিল। চন্দ্রাবতী দ্রুত ওই ওষুধ তৈরি করলো আর সেখান থেকে যেতে লাগলো বীরেন্দ্র প্রতাপের ঘরের দিকে। দাঁড়ান মহারানীমা! হঠাৎ ওখানে মোহিনীর গলা শোনা গেল। চন্দ্রাবতী চমকে দেখল ওর ঘরের বাইরে শুধু মোহিনীই নয়, বরঞ্চ রাজকুমার সূর্যপ্রতাপ আর বজ্রকেতু কিছু সৈন্য নিয়ে দাঁড়িয়েছিল। চন্দ্রাবতী কিছু বুঝতে পারার আগেই সূর্যপ্রতাপ রাগে এগিয়ে এসে বলল, সবকিছু পরিষ্কার দেখেছি মহারানীমা, আপনি এই ওষুধে নিজের রক্ত মিশিয়েছেন। আপনি নিজে মহামারীর গ্রাসে গ্রসিত ছিলেন, আর এখন নিজের সংক্রামিত রক্ত রাজমাতাকে দিয়ে সারা জীবনের জন্য ওনাকেও অসুস্থ বানাতে চাইছেন। কিন্তু এ আমি কিছুতেই হতে দেব না। চন্দ্রবতীর সঙ্গে সঙ্গে অগ্নিসিংহ বুঝতে পারল যে এইসব বজ্রকেতুরই চক্রান্ত। ও সূর্যাস্ত পর্যন্ত চন্দ্রবতীকে আটকে রাখতে চায়। অগ্নি দ্রুত নিজের তলোয়ার বের করলো এবং চিৎকার করে বলল, চন্দ্রাবতী, তুমি দ্রুত পালাও এখান থেকে। বলার সঙ্গে সঙ্গে ও সূর্যপ্রতাপের উপর ঝাঁপিয়ে পড়ল। তাহলে অগ্নিসিংহ কি এবার সূর্যপ্রতাপ আর বজ্রকেতুকে আটকাতে পারবে? চন্দ্রাবতী কি সূর্যাস্তের আগে গার্গীর কাছে পৌঁছতে পারবে? গার্গী কি সুস্থ হয়ে উঠতে পারবেন? আর ওই ওষুধ কি সত্যিই কাজ করবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।